সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকের এই অনলাইন ক্লাসে আজকের আলোচ্য বিষয় এইচএসসি ভূগোল প্রথম পত্র তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন। আগের ক্লাসগুলোতে আমরা দেখিয়েছি ভূমিরূপ কাকে বলে, বিভিন্ন রকমের ভূমিরূপের বিস্তারিত বিবরণ। আজকে আমরা আলোচনা করব ভূমিরূপ পরিবর্তন। একটু সংক্ষিপ্তভাবে বলা দরকার, ভূপৃষ্ঠ সর্বদাই পরিবর্তনশীল। বিভিন্ন নৈসর্গিক শক্তি তাদের ক্রিয়াকলাপের দ্বারায় সর্বক্ষণ ভূপৃষ্ঠের পরিবর্তন সাধিত করছে। নৈসর্গিক শক্তির পাশাপাশি জীবজগতের কার্যক্রমও এখানে উল্লেখযোগ্য, এজন্যই যে ভূমিরূপের পরিবর্তনে জীবজগতও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। যাই হোক, বিভিন্ন রকম ভূমিরূপ বিভিন্ন শক্তির প্রভাবে সর্বদা পরিবর্তন হচ্ছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্পন, পৃথিবীর অভ্যন্তরের সংকোচন, ভূগর্ভের তাপ, চাপ ও অন্যান্য প্রাকৃতিক শক্তির ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন হয়, মূলত তাকে আকস্মিক পরিবর্তন বলা হয়। অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো ভূমিরূপের পরিবর্তনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা আকস্মিক পরিবর্তন আর একটা ধীর পরিবর্তন। আকস্মিক পরিবর্তন অর্থাৎ যে সমস্ত নৈসর্গিক শক্তিসমূহের প্রভাবে ভূপৃষ্ঠে হঠাৎ করে পরিবর্তন সাধিত হয় সেইগুলোকে আকস্মিক পরিবর্তন বলা হয়। এটা একেবারে অল্প সময়ের মধ্যে বড় রকমের পরিবর্তন সাধিত হয়। আর ধীর পরিবর্তন বহু বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে যে পরিবর্তন সংঘটিত হয় তাকে ধীর পরিবর্তন বলা হয়। ধীর পরিবর্তন মূলত ওইভাবে প্রত্যক্ষ করা যায় না, কিন্তু আকস্মিক পরিবর্তন সহজেই নজরে পড়ে, চোখে পড়ে। যাই হোক, আকস্মিক পরিবর্তন আবার সংঘটিত হয় ভূমিকম্পের ফলে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে। আর ধীর পরিবর্তন সংঘটিত হয় বিচূর্ণীভবন ও নগ্নীভবনের ফলে, ভূমিক্ষয়, নদীর কার্যক্রম, হিমবাহের কার্যক্রম, বায়ুর কার্যক্রম। তো আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধীর পরিবর্তনের মধ্যে শুধু বিচূর্ণীভবন, ভূমিক্ষয়, ভূমিধস এবং নদীর কার্যক্রম, এই কয়েকটা বিষয় আলোচনা সীমাবদ্ধ রাখা হয়েছে। তো এবারে আমরা আসি আকস্মিক পরিবর্তন। পূর্বে আমরা বলছি যে প্রাকৃতিক শক্তির ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন হয় তাকে আকস্মিক পরিবর্তন বলা হয়। এই পরিবর্তন মূলত আকস্মিক পরিবর্তন মূলত দুই প্রকারের হয়ে থাকে, ভূমিকম্পের ফলে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে, যেটা আমি আগে আলোচনা করেছিলাম। এবং ধীর পরিবর্তন সংঘটিত হয়ে থাকে বিচূর্ণীভবন, ভূমিক্ষয় ও নদীর কার্যক্রম। তাহলে আসা যাক ভূমিকম্প। ভূমিকম্প কি? প্রাকৃতিক কারণবশত সমগ্র পৃথিবী বা এর অংশ বিশেষে কম্পন বা স্পন্দনের সৃষ্টি হয়। মূলত এই কম্পনকেই ভূমিকম্প বলা হয়। ভূমিকম্প অল্প ব্যাপ্তি অথবা অনেক বেশি জায়গা মিলিয়েও সংঘটিত হতে পারে। এবং ধীর আকস্মিক পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক শক্তি হচ্ছে ভূমিকম্প। আচ্ছা, এটা মূলত পৃথিবীর অভ্যন্তরে তাপ, চাপের হ্রাস বৃদ্ধি, তাপীয় পরিচলন স্রোত, প্লেট গতির তারতম্য ও অন্যান্য কারণে মাঝে মাঝে সংঘটিত হয়ে থাকে। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকেই ভূমিকম্প বলা হয়। এরপরে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি হচ্ছে মূলত যে সমস্ত পর্বতের দুর্বল অংশ দিয়ে ফাটলের সৃষ্টি হয় এবং ওই ফাটল দিয়ে ভূগর্ভের অভ্যন্তর ভাগ থেকে গলিত লাভা, ম্যাগমা, ভস্ম এগুলো প্রচণ্ড বেগে বেরিয়ে আসে এবং
ওই পর্বতের আশেপাশে যে মোচাকৃতি পর্বতের সৃষ্টি করে তাকেই মূলত আগ্নেয়গিরি বলা হয়। আর এই বেরিয়ে আসার এই প্রক্রিয়াটাই হচ্ছে অগ্নুৎপাত, অর্থাৎ ভূগর্ভস্থ গলিত লাভা, বাষ্প, ভস্ম, কর্দম ও ধূম্র প্রভৃতি পদার্থ ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে ভূপৃষ্ঠে নির্গত হলে তা অগ্নুৎপাত, এবং ওই সমস্ত পদার্থ জমাট বেঁধে যে পর্বত গঠিত হয় তাকে আগ্নেয়গিরি বলা হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা সঞ্চরণ ও প্রবাহের দ্বারা নানারূপ ভূমি গঠিত হয়। তাহলে নানারূপ ভূমি গঠিত হয়, এটা মূলত ভূমিরূপেরই পরিবর্তন। আবার অনেক সময় অগ্নুৎপাতের কারণে ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। আচ্ছা, এখানে তাহলে আমরা ভূমিরূপ কি আগের অধ্যায়ে পড়েছি। এবারে ভূমিরূপের পরিবর্তন দুইটি ভাবে সংঘটিত হয়, একটি আকস্মিক পরিবর্তন আর একটি ধীর পরিবর্তন। আকস্মিক পরিবর্তন মূলত ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সংঘটিত হয়, এবং ধীর পরিবর্তন বিচ্ছুন্নি ভবন, ভূমিক্ষয় ও নদীর কার্যক্রমের দ্বারা সংঘটিত হয়। আমরা পর্যায়ক্রমে সিলেবাসের আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে পাত সঞ্চালন, মুভমেন্ট অফ দ্য প্লেট। এটি সচরাচর উচ্চ শিক্ষার্থী, উচ্চ ধ্যান ধারণা সম্পন্ন শিক্ষার্থীদের জন্যই অধিক প্রযোজ্য। তাহলে ভূত্বক হচ্ছে, আমরা যখন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পড়িয়েছি তখন ওখানে এই ম্যান্টল বা অ্যাস্ট্রোনোস্ফিয়ার নামে একটি বিষয়ে আলোচনা করেছিলাম। তাহলে এটা হচ্ছে ভূত্বক হচ্ছে মহাদেশ ও মহাসাগরের উপরিভাগ, যা ম্যান্টলের উপর দিয়ে সর্বদা চলমান। পৃথিবীর পৃষ্ঠদেশে আবরণ কতগুলো প্লেট বা স্ল্যাব দ্বারা গঠিত। তাহলে পৃথিবীর পৃষ্ঠদেশ মূলত কতগুলো স্ল্যাব বা প্লেট দ্বারা গঠিত। এখানে ছোট এবং বড় মিলিয়ে অনেকগুলো প্লেট রয়েছে। এর মধ্যে বৃহৎ প্লেট হচ্ছে 7টি। একটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, অস্ট্রেলীয় প্লেট, অ্যান্টার্কটিকান প্লেট। তাহলে পৃথিবীতে বৃহৎ আকারের কয়টি প্লেট রয়েছে? 7টি। আচ্ছা, প্লেটের গতির কারণ: সংকোচন গতি, সম্প্রসারণ গতি, পার্শ্বীয় গতি। প্লেটের গতির কারণ এখানে মূলত ভাগ করা হয়েছে পরিচলন স্রোত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঘনত্বের তারতম্য, ভূমিকম্প, জোয়ার ভাটা, কেন্দ্রাতিক ও কেন্দ্রাভিক বল, ধাক্কা ও টান প্রক্রিয়া, নিম্নমুখী টেনে নেওয়ার তথ্য, উত্তপ্ত বিন্দুতে টেনে নেওয়ার তথ্য। এগুলো হচ্ছে মূলত প্লেটের গতির কারণ। এই পর্যায়ে আমরা আসি ভূপৃষ্ঠে অর্থাৎ ভূমিরূপ পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ, সেটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প ভূত্বক পরিবর্তনকারী প্রক্রিয়াসমূহ প্রতিনিয়ত ক্রিয়াশীল। বৈচিত্র্যময় ভূপৃষ্ঠের আকস্মিক বা দ্রুত পরিবর্তনকারী শক্তিগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম। ভূ অভ্যন্তরে বা ভূপৃষ্ঠে ক্রিয়াশীল শক্তিসমূহের কারণে ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। ভূমিকম্প অল্প সময়ের ব্যবধানে ভূপৃষ্ঠের ব্যাপক পরিবর্তন আনে, যার ফলে জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই ভূমিকম্প সংঘটিত হয়, এবং ভূমিকম্প হচ্ছে একমাত্র প্রাকৃতিক দুর্যোগ যার কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি আজ পর্যন্ত, এবং এটা নিয়ন্ত্রণ বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ব্যাপারে বৈজ্ঞানিকভাবে এখনো তেমন ফলাফলে উপনীত হওয়া যায়নি। যাই হোক, ভূমিকম্প হলো ভূত্বকের হঠাৎ কম্পন বা সঞ্চালন, যা প্রকৃতিগতভাবে ভূপৃষ্ঠে বা তার তলদেশে সংঘটিত হয়। এখন ভূমিকম্পের কারণ: প্রাচীনকালে মানুষের ধারণা ছিল বা আজও মানুষের ভিতরে এরকম প্রচলিত আছে যে সমগ্র পৃথিবী একটি ষাঁড়ের শিংয়ের উপরে রয়েছে, এবং ষাঁড়টি যখন
শিং বা তার শরীর নড়াচড়া করে, তখন পৃথিবী কেঁপে ওঠে। এগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী, এগুলোর কোনো বিজ্ঞানসম্মত বা বাস্তব ভিত্তি নেই। আচ্ছা, ভূমিকম্পের কারণের মধ্যে যেগুলো রয়েছে, প্রথমেই রয়েছে সেটা হচ্ছে প্লেটের গতির তারতম্য। আমরা আগেই বললাম যে মহাদেশ বা পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে কতগুলো প্লেট বা স্ল্যাব দ্বারা গঠিত, এবং প্রত্যেকটি প্লেট এবং স্ল্যাব গতিশীল। এই গতিশীল প্লেটগুলোর অনেক সময় পরস্পরের দিকে যখন অগ্রসর হয়, তখন অনেক সময় দুটি প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্প সংঘটিত হয়। এটা হচ্ছে সর্বাধুনিক এবং সর্বশ্রেষ্ঠ গবেষণালব্ধ কারণ। 2 নাম্বার হচ্ছে ভূ অভ্যন্তরের নিচে ম্যাগমার সঞ্চরণ অথবা স্মৃতিরেখা বরাবর চাপ মুক্ত হওয়ার কারণে ভূকম্পন হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে উত্তপ্ত পৃথিবী ক্রমশ তাপ বিকিরণের মাধ্যমে শীতল হচ্ছে। ভূপৃষ্ঠে যথেষ্ট শীতল হলেও ভূত্বকের উত্তপ্ত নিম্ন স্তর এখনো উত্তাপ বিকিরণের মাধ্যমে শীতল হয়ে সংকুচিত হচ্ছে। ফলে উভয় স্তরের মধ্যে আয়তনগত সমতা বিনষ্ট হওয়ার কারণে অনেক সময় ভূমিকম্প হয়। আবার পৃথিবীর অধিক তাপে, ভূ অভ্যন্তরের অধিক তাপে গলিত পদার্থ অথবা প্রবিষ্ট পানির পরিচলন স্রোতের তারতম্যের প্রভাবে ভূত্বক কেঁপে ওঠে। এগুলো হচ্ছে ইন্টারনাল কারণ। তাছাড়া ভূমিধসের কারণে অনেক সময় ভূমিকম্প হয়। বিস্তীর্ণ এলাকার ব্যাপী যদি পাহাড় ধস বা ভূমিধস হয়, তাহলেও ভূমিকম্প সংঘটিত হয়। এগুলো হচ্ছে ভূমিকম্পের কারণ। এখন অপ্রাকৃতিক কারণ, এর মধ্যে খনি অঞ্চলের খনন কার্যের ফলে যে খালি জায়গার সৃষ্টি হয়, সেখানে কখনো দুর্ঘটনাবশত কখনো কখনো ভূমি ধসে পড়ে, ফলে নিকটবর্তী কিছু দূর পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়। ভূগর্ভে উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটালে এর প্রভাবে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূতাত্ত্বিক পরীক্ষা নিরীক্ষার জন্য মাঝে মাঝে বিস্ফোরণের মাধ্যমে মৃদু ভূমিকম্পন ঘটে থাকে। জনসংখ্যা বৃদ্ধির কারণে অবাধে বন উজাড় হচ্ছে এবং মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে মানব বসতি কিংবা নগরায়নের কারণে অবাধে পাহাড় কাটার ফলে ভূপৃষ্ঠের উপর চাপ হ্রাস পাচ্ছে। দীর্ঘদিন এ ধরনের প্রক্রিয়া চলার কারণে ভূত্বকের ভারসাম্য বিনষ্ট হয়েও ভূমিকম্প সংঘটিত হতে পারে। এগুলো হচ্ছে জীবজগতের কার্যক্রম এবং জীবজগৎ বা মানুষের কার্যক্রমের ফলে সংঘটিত কারণ। এখন ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলাফলের আগে আমরা ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্প কত শক্তিশালী বা এর ক্ষমতা কত, এটার তীব্রতা কত, এটা পরিমাপ করা বিশেষ জরুরি। তো ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য যে স্কেল আবিষ্কার করা হয়েছে, মূলত এটা হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায়। আচ্ছা, ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কেন্দ্র বলে। কেন্দ্রের সোজা উপরের ভূপৃষ্ঠস্থ বিন্দুর নাম উপকেন্দ্র। আচ্ছা, তাহলে কেন্দ্র যেখান থেকে ভূমিকম্প হয় যে জায়গায়, সেটাই হচ্ছে ভূপৃষ্ঠের উপরে থেকে নিচে যে জায়গায় ভূমিকম্প হয় সেটাই হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। আচ্ছা, ভূমিকম্পের তীব্রতা। তারপরে ভূমিকম্পের যে স্কেল, এটা মূলত রিক্টার স্কেলের মাধ্যমেও ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায়। এবারে আমরা আসি ভূমিকম্পের ফলাফল। পৃথিবীতে সংঘটিত যত রকমের নৈসর্গিক শক্তির প্রভাব রয়েছে, ভূমিকম্প তাদের মধ্যে অন্যতম। এবং ভূমিকম্পের ফলাফল সুদূর প্রসারী এবং আমরা সরাসরি ভূমিকম্পের ফলাফল প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে আমরা
আক্রান্ত হয়ে থাকি। আচ্ছা, প্রথমে আমরা দেখি ভূমিকম্পের ফলে ভূত্বকে অনেক ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। এই ফাটল ও চ্যুতির মধ্য দিয়ে উষ্ণ পানি, কর্দম, বালি প্রভৃতি নির্গত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া চ্যুতি সৃষ্টিকালে মধ্যবর্তী ভূভাগ বসে গিয়ে গ্রস্ত উপত্যকা এবং উত্থিত হয়ে স্তূপ পর্বতের সৃষ্টি করে। তাহলে এটা ভূমিকম্পের সুদূর প্রসারী ফল। ভূমিকম্পের ফলে কোনো অঞ্চল বসে যেতে পারে, সেখানে হ্রদের সৃষ্টি হয়। আবার কোনো অঞ্চল উত্থিত হয়ে উপরে উঠে গ্রস্ত উপত্যকার সৃষ্টি করে, যেটাকে স্তূপ পর্বত বলা হয়। তাহলে এটা ভূমিরূপের একটা বড় রকমের পরিবর্তন। তারপরে আছে ভূমিকম্পের ফলে কখনো কখনো সমুদ্র তল উপরে ভেসে ওঠে, আবার কখনো কখনো উপকূল ভাগ সমুদ্র তলে ডুবে যায়। অর্থাৎ ব্যাপক আকারে বা শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রের তলদেশ অনেক সময় উত্থিত হয়ে সমভূমিতে পরিণত হয়। আবার অনেক সমভূমি তলিয়ে, সমুদ্রের তীরবর্তী সমভূমি তলিয়ে যেতে পারে সেখানে। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে 1950 সালে আসামের দিবং 1923 সালের ভূমিকম্পে জাপানের সাগামি উপসাগরের অংশ বিশেষ 215 মিটার উপরে উঠে যায়। আচ্ছা, ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়। আচ্ছা, সমতল ভূমি দিয়ে সাধারণত নদী প্রবাহিত হয়। অনেক সময় শক্তিশালী ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়। এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে 1950 সালে আসামের দিবং নদীর গতি এভাবে পরিবর্তিত হয়েছিল। 1887 সালে ভূমিকম্পে আমাদের দেশের ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তিত হয়, পরবর্তীতে যমুনা নামে নতুন পথে প্রবাহিত হয়। আচ্ছা, ভূমিকম্পের ফলে কখনো উঁচু ভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়, আবার সমুদ্র তলদেশের কোনো স্থান উঁচু হয়ে দ্বীপের সৃষ্টি করে। আচ্ছা, তারপরে ভূমিকম্পের ফলে অনেক সময় পৃথিবীর পৃষ্ঠে ভাঁজের সৃষ্টি হয়, এভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। আচ্ছা, ভূমিকম্পের ফলে উঁচু পর্বত থেকে শিলাচ্যুতি বা পাহাড়ে ভূমিধস ঘটে। এগুলো আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই সংঘটিত হয়। ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি তীর থেকে অনেক নিচে নেমে যায়, আবার পরক্ষণেই ভীষণ গর্জন সহকারে 15-20 ফিট উঁচু হয়ে উপকূলে বন্যার সৃষ্টি করে। আচ্ছা, একে জাপানি ভাষায় সুনামি প্রবাহ বলা হয়। বাংলাদেশের 2004 সালে সুনামিতে ভারত মহাসাগরের উপকূলীয় এলাকায় প্রায় 3 লক্ষ লোকের প্রাণ হারায়। আচ্ছা, ভূমিকম্পের ফলাফলের মধ্যে আরেকটি রয়েছে, ভূমিকম্পের ফলে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা, জীবজন্তুর ব্যাপক ক্ষতি হয়, রাস্তাঘাট এগুলো ক্ষতিগ্রস্ত হয়। 1988 সালের 7 ডিসেম্বর রাশিয়ার আর্মেনিয়াতে প্রচন্ড ভূমিকম্পে লক্ষাধিক লোক মাটির নিচে চাপা পড়ে এবং 4 লক্ষাধিক লোক গৃহহীন হয়ে পড়ে। এগুলো মূলত ভূমিকম্পের ভূমিকম্পের ফলাফল, যেটা অত্যন্ত ভয়াবহ। আচ্ছা, ভূমিকম্প বলয়। পৃথিবীতে যে সমস্ত অঞ্চলে ভূমিকম্প সংঘটিত হয় সেই অঞ্চলগুলোকে বলয় আকারে ভাগ করা হয়েছে, অর্থাৎ ভূমিকম্প জোন বা বলয় আকারে অবস্থিত। এই ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোকে মূলত 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। একটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ভূমধ্যসাগরীয় হিমালয় অঞ্চল, আর একটি হচ্ছে মধ্য আটলান্টিক ও মধ্য ভারত মহাসাগরীয় শৈলশিরা অঞ্চল। কারণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মানে প্রশান্ত মহাসাগরীয় প্লেটের বহিঃসীমা বরাবর ভূমিকম্প প্রবণতা সবচেয়ে বেশি। এখানে আগ্নেয়গিরিগুলো এই মহাসাগরকে মালার মতো বেষ্টন করে আছে বলে এই অঞ্চলকে আগ্নেয় মেখলা বলা হয়ে থাকে। এই অঞ্চলের জাপান, ফিলিপাইন, চিলি, অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ এবং আলাস্কা প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল। এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। আচ্ছা, আরেকটি অঞ্চল হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। আল্পস পর্বত থেকে শুরু করে ভূমধ্যসাগরের উত্তর তীর হয়ে ককেশাস, ইরান, মালভূমি, হিমালয় পর্বতমালা, ইন্দোচীন ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত অঞ্চলটি বিস্তৃত। এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং ইতালি হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বেশি ভূমিকম্প সংঘটিত হয়। তৃতীয় হচ্ছে মধ্য আটলান্টিক ও ভারত মহাসাগরীয় শৈলশিরা অঞ্চল। আচ্ছা,
উত্তর দক্ষিণ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা এবং ভারত মহাসাগরের শৈলশিরার সাথে মিলে এই অঞ্চলটি লোহিত সাগর বরাবর ভূমধ্য সাগরীয় অঞ্চলের সাথে মিশেছে। এই সমস্ত গভীর ভূমিকম্প কেন্দ্রের বেশিরভাগ স্বাভাবিক চ্যুতি বরাবর অবস্থিত। আচ্ছা, এই হচ্ছে মূলত ভূমিকম্প প্রবণ অঞ্চল। আচ্ছা, এই পর্যায়ে এখান থেকে আলোচিত প্রশ্ন ভূমিরূপ পরিবর্তন বলতে কি বুঝো? ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়াগুলো, অর্থাৎ কি উপায়ে বা কি ভাবে ভূমিরূপ পরিবর্তন সংঘটিত হয়। তারপরে এখানে আছে ধীর পরিবর্তন কাকে বলে, আকস্মিক পরিবর্তন কাকে বলে, আকস্মিক পরিবর্তনের মধ্যে ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কারণগুলো ব্যাখ্যা করো, ভূমিকম্পের ফলাফল ব্যাখ্যা করো, ভূমিকম্প পরিমাপ করা হয় কোন স্কেলের মাধ্যমে, কোন যন্ত্রের মাধ্যমে। তারপরে আসা যাক ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি সংঘটিত হয় তার বিস্তারিত বিবরণ। এখানে বিভিন্ন রকমের প্রশ্নই পরীক্ষায় আসতে পারে, নৈর্ব্যক্তিক আসারও সুযোগ রয়েছে, সৃজনশীল প্রশ্নও পরীক্ষায় আসতে পারে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিয়ে পর্যালোচনা করব। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।